আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে লেবাননের যোদ্ধাদের হামলা, তীব্র রকেট হামলার ঠেলায় জায়গায় ব্রেক করেছে 7 ইহুদি। ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার মধ্যেই লেবাননের আকাশে গিজগিজ করছে সামরিক বিমান, ইহুদি মিত্রকে বাঁচাতে এগিয়ে আসছে ব্রিটেন। গাজার মাটিতে অব্যাহত রয়েছে ইহুদি বর্বরতা, আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলা, 24 ঘণ্টায় নিহত 35 ফিলিস্তিনি। আকস্মিক ইসরায়েলি হামলায় গাজার উপমন্ত্রী নিহত, প্রতিশোধ নিতে ইহুদি মেজরকে উড়িয়ে দিল হামাস। আশায় বুক বেঁধে আরও 4 নতুন আবদার করল নির্লজ্জ নেতানিয়াহু, তাড়াতাড়ি ক্ষমতা ছাড়ুন, বিরক্ত হয়ে বললেন ইসরায়েলি সাংসদ। যুদ্ধ ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ন্যাটোর শীর্ষ সম্মেলন, আনন্দে মেতে উঠলেন বুড়ো বাইডেন। ইরানিরা ধৈর্য হারিয়ে ফেলছেন, নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা ইরানের শীর্ষ সুন্নি আলেমের। এবং সর্বশেষে মুসলিমদের রক্ত খেয়েও শান্ত হচ্ছে না দুষ্টু ইহুদি, চলছে ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলের কঠিন ষড়যন্ত্র। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির উত্তরাঞ্চলে করা হামলায় 7 সেনা নিহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের সেনারা হতাহত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় 60টির মতো রকেট ছোড়া হয়েছে। গত কয়েক ঘণ্টায় এসব রকেট ছুড়েছে হিজবুল্লাহ। তবে আল জাজিরা জানিয়েছে হিজবুল্লাহ কেবল বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে নয়, আরও 3টি ঘাঁটিতে হামলা করেছে। এ 3টি ঘাঁটি হল আল বাগদাদি, নিমরা ও মাউন্ট মেরুন সামরিক ঘাঁটি। এর আগে লেবাননে হামলার ভয়ঙ্কর পরিণতি জানিয়ে ইসরায়েলকে সতর্কবার্তা দেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি। তিনি বলেন, ইসরায়েল লেবাননের আগ্রাসন শুরু করলে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান্নামে পরিণত হবে, তারা আর সেখান থেকে বের হতে পারবে না। ইসরায়েল সরকার সম্প্রতি লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ারও নির্দেশ দিয়েছে। অন্যদিকে ঠিক এমন সময়ে লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। যুক্তরাজ্যের সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে নজর রাখা ওয়েবসাইট ডিক্লাসিফাইড ইউকে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজায় বোমা হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে 80টির বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন। সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে। কয়েক সপ্তাহ আগে এই সাইপ্রাস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে। এরপর সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গেল এপ্রিলেই বৈরুতে 25টি যুদ্ধবিমান পাঠায় দেশটি। মে মাসেও একই পরিমাণ যুদ্ধবিমান পাঠিয়েছে ব্রিটেন। জুন মাসেও অন্তত 14টি যুদ্ধবিমান পাঠানোর খবর দিয়েছে ডিক্লাসিফাইড ইউকে। সব মিলিয়ে গেল অক্টোবর থেকে 84টি যুদ্ধবিমান বৈরুতে পাঠিয়েছে ব্রিটেন। ব্রিটেনের যুদ্ধবিমান হঠাৎ করে লেবাননে পাঠানোর কারণ এখনও স্পষ্ট নয়। একটি প্রতিরক্ষা সূত্র ডিক্লাসিফাইডকে জানিয়েছে সিনিয়র মিলিটারি এনগেজমেন্টকে সুবিধা দেওয়াই প্রাথমিকভাবে এসব বিমান পাঠানোর উদ্দেশ্য। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়া ও দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধবিমান পাঠানো নিয়ে ব্রিটেন অতিরিক্ত গোপনীয়তা দেখাচ্ছে। কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের 2টি বিমান ইসরায়েলে অবতরণ করে। এদিকে গাজা উপত্যকায় আরেকটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় এ নিয়ে পরপর 2 দিনে 2টি বিদ্যালয়ে হামলা চালালো ইসরায়েলি সামরিক বাহিনী। 2টি বিদ্যালয় চলমান যুদ্ধে ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাস হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এ নিয়ে স্কুলে বিমান হামলায় সর্বমোট 16 জন নিহত ও 50 জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ইউএনআরডব্লিউ এর মুখপাত্র জুলিয়েট তোমা বলেছেন, যখন যুদ্ধ শুরু হয় আমরা স্কুলগুলি বন্ধ করে দিয়েছিলাম এবং সেগুলো ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল। অন্যদিকে ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। এছাড়াও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস নিয়ন্ত্রিত সরকারের শ্রম উপমন্ত্রী ইহাব আল বুসেইন নিহত হয়েছেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে গাজার উত্তরাঞ্চলের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে উপমন্ত্রী ইহাব আল বুসেইন সহ 4 জন নিহত হন। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান টিভিতেও হামাস সরকারের উপমন্ত্রী নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।
এদিকে ইহুদিবাদী ইসরায়েল গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্য সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলে একটি মার্কিন দৈনিকে খবর এসেছে। গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্যই ইসরায়েল সেখানকার ভবনগুলো ও অবকাঠামোগুলো ধ্বংস করছে এবং চালিয়ে যাচ্ছে গণহত্যা, যাতে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আর এভাবে ইসরায়েলিরা পুরো গাজার ওপর দখলদারিত্ব কায়েম করে সেখানকার সম্পদ লুট করতে চায়। এদিকে ইসরায়েলের একজন সাবেক সংসদ সদস্য বলেছেন, গাজার যুদ্ধ ইসরায়েলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সময় ঘনিয়ে এসেছে বলে ওই সাংসদ দাবি করেছেন। ইসরায়েল গাজায় তেমন কোনো ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টি নানা ছাড় আদায়ের মাধ্যম, এমনকি তা যুদ্ধ অবসানেরও মাধ্যম বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল নিজেই অন্যদের চেয়ে বেশি মাত্রায় এটা বুঝতে পারছে যে সময় ইসরায়েলের অনুকূলে যাচ্ছে না। অন্যদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেশ কয়েকটি দাবি উত্থাপন করে বলেছেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। আর এর ফলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি এবং পণবন্দী মুক্তি আলোচনা ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। তার নতুন আবদারগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের যে কোনো সময় আবার হামলা শুরু করতে পারার নিশ্চয়তা। নেতানিয়াহুর এই আবদারের ফলে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী উভয়ের মধ্যে ক্রোধের সৃষ্টি করেছে। অনেক অভিযোগ করেছেন, এর মাধ্যমেই তিনি শান্তি আলোচনাকে ভণ্ডুল করে দিচ্ছেন। নেতানিয়াহুর নতুন শর্ত সবকিছু শেষ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুর অফিস থেকে 4টি দাবি উত্থাপন করা হয়েছে। এর প্রথমটি রয়েছে, যে কোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই ইসরায়েলের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবারও যুদ্ধ শুরু করার সুযোগ থাকবে ইসরায়েলের। দ্বিতীয় দাবি হল, এই নিশ্চয়তা দিতে হবে যে মিশর থেকে গাজায় কোনো অস্ত্রের চোরাচালান হতে পারবে না। তৃতীয় শর্ত হল, গাজা উপত্যকার উত্তরে সশস্ত্র সন্ত্রাসীদের ফেরার অনুমতি দেয়া যাবে না। চতুর্থ শর্ত হল, হামাসের বন্দিদশা থেকে সর্বোচ্চ সংখ্যক জীবিত অপহৃতকে মুক্তি দিতে হবে। নেতানিয়াহুর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই পরিকল্পনার প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একমত হয়েছেন, যিনি মূলত এখন পার্কিনসন ডিজিজে ভুগছেন। প্রসঙ্গত, হামাস ইতোপূর্বে জানিয়েছিল যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময়ই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে তারা আর যুদ্ধ শুরু করবে না। ইসরায়েল এই শর্তে রাজি হয়নি। হামাস পারে জানায়, কাতার ও মিশর তাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে 3 দফার যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফার পর দ্বিতীয় দফা বাস্তবায়নের সময় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। এই সময় ইসরায়েল যুদ্ধ করবে না বলে মিশর ও কাতার মৌখিকভাবে নিশ্চয়তা দিয়েছে। হামাস এটা মেনে নিয়ে বলেছে, তাদেরকে লিখিতভাবে এই নিশ্চয়তা দিতে হবে। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেয়া যাবে না। এদিকে নেতানিয়াহুর অফিস থেকে নতুন যেসব শর্ত দেয়া হয়েছে তা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা এবং মধ্যস্থতাকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলছেন, এসব দাবির মাধ্যমে সম্ভাব্য শান্তি চুক্তির বুকে ছুরিকাঘাত করা হয়েছে। পরিচয় প্রকাশ না করে ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, নেতানিয়াহু ভান করেন যে তিনি চুক্তি চান, কিন্তু কার্যত তিনি শান্তি চুক্তি ভণ্ডুল করতে চান। তিনি বলেন, বন্দীদের মুক্তির ব্যাপারে নেতানিয়াহুর কোনো উৎসাহ নেই, তিনি বরং তার অবস্থানকে চরম পর্যায়ে নিতে যেতে চান। এদিকে ফের ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় গণহত্যা এবং অমানবিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের উচিত এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারেই বন্ধ করা। আজ পর্যন্ত ইসরায়েলি ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার ওপর জোর দিয়ে এসেছে। ইসরায়েলি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করে চলেছে। অন্যদিকে ওয়াশিংটনে শুরু হতে যাচ্ছে ন্যাটোর বার্ষিক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে অংশ নেবেন জোটের 32 সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। 3 দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হল ন্যাটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে প্রতিষ্ঠিত করা। তবে এই সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ ও রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। আটলান্টিকের 2 পাশে মধ্যপন্থী ও উগ্র ডানপন্থীদের মধ্যে নির্বাচনী উত্তেজনাও বাড়ছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে বিপর্যয়ের পর নিজ রাজনৈতিক জীবন নিয়ে লড়ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের ন্যাটো সম্পর্কিত অবস্থান নিয়ে মিত্রদের মধ্যে সন্দেহ রয়েছে। আপাতত বাইডেন নির্বাচনী প্রচার থেকে দৃষ্টি সরিয়ে সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের স্বাগত জানাবেন। এদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। তিনি কট্টর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে এই পদে জয় পান। এর মধ্যেই নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিলেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুল হামিদ। তিনি বলেছেন, দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত এবং তারা ধৈর্য হারিয়ে ফেলছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন এই সুন্নি আলেম। তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ সরকারের ওপর কতটা বিরক্ত। শীর্ষ এই আলেম বলেন,
রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চাপে ইরানিরা পিষ্ট। এখানে নিম্নশ্রেণীর মানুষেরা নিজেকে এখন ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করছেন, তবে তারা ন্যায়বিচার ও স্বাধীনতার দাবিতে অটল থাকবে। তবে সাধারণ ইরানিরা মনে করছেন, সংস্কারপন্থী পেজেশকিয়ান চেষ্টা করলেও দেশটির শাসক তাকে বড় ধরনের কোনো পরিবর্তন করতে দেবে না।